এই যে তুমি বারবার বলো চলে যাই, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো যে কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো না, পারবে? আর আর এসে যদি দেখো আমার হাতে ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি, কোথাও যাইনি। যদি তোমার দিকে তাকিয়ে বলি এলে কেন, চাই না তোমাকে আর, চলে যাও যেখানে ছিলে, তখন তখন আমাকে কাছে না টেনে তুমি পারবে? বলো না, পারবে? নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। আজ বৃহস্পতিবার রাত ৮টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডা। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রেমের আড্ডার আজকের গল্প। দিদি, দরজাটা খোলো। দাঁড়া, আসছি। এই না রে, আমি দেখতে পেয়েছি। কিরে, আজকে এত তাড়াতাড়ি এলি? আমি দেখতে তাছাড়া তোর কাছে তো চাবি আছে টুসু, কলিং বেল বাজানোর কি দরকার ছিল বলতো? হ্যাঁ দিদি, তাড়াতাড়ি চলে এলাম। তুমি বাড়িতে আছো তাই ভাবলাম হয়তো তুমি ঘুমোচ্ছ, তাই তোমার ঘুম ভাঙানোর জন্যই বেল বাজালাম। আচ্ছা, ঘরে আয়। চা খাবে? করতে পারিস, তুই কিন্তু আজ বড্ড তাড়াতাড়ি এসেছিস। একদিক দিয়ে ভালো হয়েছে, আমার না আজকে কয়েকটা কাজ আছে বুঝলি, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আজকে একটা লিভ নিয়েছি, বাড়িতে ফিরতে রাত হয়ে যাবে। তুই কিন্তু একটু সব কিছু দেখে রাখিস। হ্যাঁ, কোথায় যাবে? অনেক কাজ আছে, কালকে বলবো। হ্যালো সাথী, কিরে, কখন বেরোবি? যত তাড়াতাড়ি হয়। এখন বেরোবি নাকি? কোনো ওষুধ নেই, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তুই সব জিনিস নিয়ে আশ্রমের সামনে চলে আয়, আমি হসপিটাল হয়ে ওখানে যাচ্ছি। আচ্ছা, আমি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। ঠিক আছে, আর দেরি করব না, বেরোতে হবে। ও দিদি, তুমি কি এখনই চলে যাবে? খেয়ে বেরোবে না? না না না, বাইরে থেকে কিছু খেয়ে নেব, আজ অনেক কাজ আছে রে। চা করছি তো, খাবে না? হ্যাঁ, না চা খাবো না আর, প্রথমে হসপিটাল যাব, তারপরে আশ্রম। এখন চা খাওয়ার সময় নেই। তুই না তাড়াতাড়ি এসে আমার বড্ড উপকার করেছিস, আমার ঘরের কাজটা অনেক কমে গেল। থ্যাংক ইউ রে। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আজকে আকাঙ্ক্ষার জীবনে একটা বিশেষ আনন্দের দিন। প্রায় 2 মাস পরে সে অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করতে যাচ্ছে। আজ এক বাচ্চার জন্মদিন, সেই 2 মাস আগে থেকে নেমন্তন্ন করেছে, তাকে নাকি সারপ্রাইজ দেবে। তার আগে আকাঙ্ক্ষাকে হসপিটালে যেতে হবে একবার, একজন মানুষকে রক্ত দিতে হবে, তাই সেখানেই যাচ্ছে। এই ট্যাক্সি, বিধাননগর যাবে? হ্যাঁ, কত টাকা নেবে? মিটারে যা হবে তাই দেবে। বেশ, চলো। বসুন বসুন। হ্যালো সাথী, বেরিয়ে পড়েছিস? না, আমি এখনই বেরোবো, মেয়ের টিফিন তৈরি করছিলাম। ঠিক আছে ঠিক আছে, হুড়োহুড়ি করতে হবে না, আমার আশ্রমে যেতে এখনো 1 ঘন্টা লেগে যাবে বুঝলি। আচ্ছা। সাথী আকাঙ্ক্ষার কলেজ জীবনের বন্ধু, ওর মতো মেয়ে খুব কম হয়। সাথী নিজের শ্বশুরবাড়ি, বর আর মেয়েকে সামলেও আকাঙ্ক্ষার জন্য সময় বের করে নেয়। অনেকে অবশ্য বলে যে তোমার ভালো সময়ে সবাই তোমার পাশে থাকে, কিন্তু খারাপ সময় কাউকে পাবে না। কিন্তু আকাঙ্ক্ষার বন্ধু সাথী এইসবের অনেক ওপরে। ভালো সময় থেকেও খারাপ সময় সাথীকে সে সব থেকে বেশি পেয়েছে। এমন বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর আমাদের নায়িকা আকাঙ্ক্ষা, ডাকনাম আখি, তবে তার আরও একটা নাম আছে, বীরঙ্গনা।
যদিও এই নাম ধরে সেইভাবে কেউ তাকে ডাকে না। ম্যাডাম চলে এসেছি। ও কত টাকা হলো? ওই তো 130 টাকা। এই যে দাদা, এই নিন। খুচরো হবে না? আচ্ছা রেখে দিন, দিতে হবে না। হ্যালো রাজু? হ্যাঁ, কোথায় আছো? হ্যাঁ, আমি ট্যাক্সি থেকে নেমেছি, বাস স্ট্যান্ডের কাছে আছি। হ্যাঁ, আমি আসছি। চলো চলো, সব তৈরি করা আছে, তোমার বেশি সময় লাগবে না। ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি আমি। হ্যাঁ চলো চলো। চল। এমনিতে রেয়ার ব্লাড পাওয়া যায় না খুব একটা, তুমি না থাকলে আরও সমস্যা হয়ে যেত। হুম। এই যে ডাক্তারবাবু, ইনি হচ্ছেন আকাঙ্ক্ষা ম্যাডাম। ও নমস্কার। নমস্কার। কত সময় লাগবে? বেশি সময় লাগবে না। কিছু মনে করবেন না, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। না না, সেটা কি করে হবে? ব্লাড ডোনেট করার পরে আপনাকে তো রেস্ট নিতে হবে। না, সেটা হবে না ডক্টর। ঠিক আছে, চলুন। শোনো, তুমি ডাক্তারের সাথে থাকো, বুঝলে? পরে কথা হবে, আমি আসি। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। জীবনে এই প্রথম রক্ত দিতে চলেছে আকাঙ্ক্ষা। এর আগে অনেক সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করলেও কাউকে রক্ত দিয়ে নতুন জীবন দেওয়ার সৌভাগ্য হয়নি ওর। আকাঙ্ক্ষার রক্তের গ্রুপ হলো AB পজিটিভ। এই গ্রুপের রক্ত পাওয়া খুব সমস্যার, তাই যখন ও খবর পেল আর অ্যাভয়েড করতে পারল না। আপনি এখানে বসুন, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে তারপর যাবেন। ঠিক আছে। চিনতে পারছো? হ্যাঁ, ভালো আছেন? তুমি আজকে আমার স্ত্রীকে রক্ত দিলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তোমার কাছে ক্ষমা চাইবার আমার মুখ নেই। একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে রক্ষা করেছি, এটা আমার কর্তব্য। ভালো থাকবেন। ওর সাথে একবার দেখা করবে না? আমি চাই উনি যেন কখনো না জানুক যে আমি রক্ত দিয়েছি। গুড বাই। হ্যালো? তুই কোথায় আছিস? হ্যাঁ, এই তো হাসপাতাল থেকে বেরোলাম। আমি আশ্রমের বাইরেই দাঁড়িয়ে আছি। একটু ওয়েট কর, আমি মিনিট 20-র মধ্যে পৌঁছে যাব। এই অটো, শোভাবাজার যাবে? এই দাঁড়ান, এখানে নামিয়ে দিন। চল। সরি রে, তোকে অপেক্ষা করিয়ে রাখলাম। মেয়ে স্কুলে চলে গেছে? হ্যাঁ। ওরা আশ্রমের মধ্যে ঢুকতেই বাচ্চাগুলো ওদেরকে জড়িয়ে ধরল। দেখে মনে হলো ওরা যেন ওদের জন্যই অপেক্ষা করে আছে। দিদি, তোমরা এত দেরি করলে কেন? আজকে আমার জন্মদিন, তুমি কি জানো না? জানি তো তুলি সোনা, তাই তো আমার সোনার জন্য কত গিফট নিয়ে এসেছি। সাথী, বাচ্চাদেরকে গিফটগুলো দিয়ে দে। আরে বাবা, তোমরা আসবে বলে সকাল থেকে একটা বাচ্চাও কিচ্ছু খায়নি। দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ দিদি, আমরা কিচ্ছু খাইনি। আজকে তুলির জন্মদিন, ওইদিকে লুচি বানাচ্ছে, তাও কেউ কিছু খাইনি জানো। এই না রে, আমি দেখতে পেয়েছি জয় লুকিয়ে একটা লুচি খেয়েছে। হ্যাঁ খেয়েছি, খুব খিদে পেয়েছিল। বেশ করেছিস। এবার সবাই চল তো, খাবার খাবি। প্রভাদি, শোনো না, বলছি যে সবার জন্য খাবার রেডি করো, আমি হাত পা ধুয়ে আসছি। হ্যাঁ, তারপর দুপুরে পোলাও আর মাংস। সন্ধেবেলায় আবার চমক আছে। কি চমক আছে রে? জন্মদিনের কেক আনবো। তুলি আকাঙ্ক্ষাকে জড়িয়ে ধরল। এই স্নেহভরা কচি হাতগুলো যখন ওকে জড়িয়ে ধরে তখন সব মান অভিমান চলে যায়। ওদের জন্য কিছু করতে পারলে আকাঙ্ক্ষা সব থেকে বেশি আনন্দ পায়। বাবা মা হারা নিষ্পাপ বাচ্চাদের মুখে হাসি ফোটানোর মতো স্বর্গীয় সুখ বোধহয় আর কিছুতেই নেই। আশ্রমে সারা দিন খুব আনন্দ করে ওরা। ঠিক সন্ধে হতেই আকাঙ্ক্ষা বলে, এই সাথী, তুই না 2টো কেক নিয়ে আয়, আমি পয়সা দিয়ে দিচ্ছি। তোকে পয়সা দিতে হবে না, আমি নিয়ে আসবো। আচ্ছা, একটা চকলেট আর একটা বাটারস্কচ নিয়ে আসবি, কেমন? আরে এইসবের কোনো দরকারই তো নেই। ওর জন্মদিনে এসেছো, এটাই অনেক। তুমি চুপ করো তো। এই যা, তুই নিয়ে আয়। সাথে কেক নিয়ে আসার পরে ওরা বাচ্চাদের সাথে বেশ কিছুটা সময় আনন্দ করলো। হ্যাঁ
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tuli. Happy birthday to you. তারপর রাত 9টায় ওখান থেকে বেরোয় ওরা। বাচ্চারা তো তোকে ছাড়তেই চায় না, তোকে খুব ভালোবাসে। হ্যাঁ রে, অনেক দিন পরে গেলাম। ভাই এখানে থামাও, আমি নামবো। আমি আসছি, কালকে দেখা হবে। তুই সাবধানে যাস কিন্তু। সাথীর বাড়ির কাছে পৌঁছে সাথীকে নামানোর সময় আকাঙ্ক্ষা দেখল একটা কুকুর আহত হয়ে পড়ে আছে। তাই আর দেরি না করে ট্যাক্সি থেকে নেমে পড়ল সে। ট্যাক্সি ছেড়ে দিল। সেখানে গিয়ে দেখলো কুকুরটার একটা পা থেকে রক্ত বেরোচ্ছে। ই বাবা, ইস, দেখেছিস তো, মনে হয় কোনো গাড়ি এসে পায়ে চাপা দিয়ে দিয়েছে। আহারে বাচ্চাটা। আহারে, এই অবলা প্রাণীগুলোকে দেখার জন্য কেউ নেই। শোন না, একটা কাজ কর, আমার ব্যাগে কিছু খাবার আছে, ওটা বের করে ওকে একটু দে। আচ্ছা আচ্ছা, শোন না, তুই কি ওকে তোর বাড়িতে নিয়ে যেতে পারবি? হ্যাঁ। তোর শ্বশুর বাড়ির লোক কিছু বলবে না তো? আমার শাশুড়ি পথের কুকুরদের খুব ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই বরং ওকে তোর বাড়ি নিয়ে যা। হ্যাঁ। আকাঙ্ক্ষার সাথী কুকুরটাকে কোলে করে ঘরে নিয়ে যাবে, সেই সময় একজন মধ্যবয়স্ক লোক এসে বলল, এই যে দিদি, কুকুর টুকুরকে খাইয়ে কিছু হবে না, মানুষকে খাওয়ান পুণ্য হবে। আকাঙ্ক্ষা লোকটার সামনে গিয়ে প্যাকেট থেকে খাবার বের করে দিতে গেল। এই কি হচ্ছে কি এসব? কেন? আপনিই তো মানুষকে খাওয়াতে বললেন। তা আপনার শরীরের গঠন দেখে তো মানুষ বলেই মনে হচ্ছে, তাই দিলাম আর কি। অসভ্যতা শেষ নেই একেবারে। এত খারাপ সময় আসেনি যে আপনার কাছ থেকে আমাকে সভ্যতা শিখতে হবে। লোকটা আর 1 মিনিটও দাঁড়ায়নি, পালিয়ে গেছে। কোথা থেকে আসে এইসব? বাদ দে তো, চল ওকে তোর ঘরে শুইয়ে দি। তুই কিভাবে যাবি? ট্যাক্সিটাই বা ছেড়ে দিলি কেন? আরে আমি বাসে চলে যাব, এখান থেকে তো বেশি দূর না। আচ্ছা বলছি যে, রকি আবার ওকে কামড়াবে না তো? আমি ওকে অন্য ঘরে রাখবো। রকি হলো সাথীর পোষা কুকুর, খুব রাগী, কিন্তু আকাঙ্ক্ষাকে দেখলেই আদর করে মাটিতে একেবারে গড়িয়ে পড়ে। আর দেরি না করে কুকুরটাকে সাথীর বাড়িতে দিয়ে একটা বাস ধরে বাড়ির দিকে ফিরে এলো আকাঙ্ক্ষা। আজকে বেশ ক্লান্তি অনুভব করছে আকাঙ্ক্ষা। এমনিতেই ওর ঘুম আসতে চায় না, ইনসমনিয়া আছে, মাঝে মাঝে ঘুমের ওষুধও খেতে হয়। কিন্তু আজকে ওর খুব আনন্দ হয়েছে। মনে মনে ভাবে, এই তো, এইভাবেই বেশ ভালো আছি, কোনো পিছুটান নেই, কোনো অভিমান নেই। তবে এই আনন্দের মাঝেও না পুরনো কথাগুলো খুব মনে পড়ছে। সেই স্কুল জীবনের কথা, সব বন্ধুরা একসাথে স্কুলে যেতাম, কত আনন্দ করতাম। সরস্বতী পুজোয় কেউ গান, কেউ নাচ। সত্যি মনে পড়লে মনটা বড্ড খারাপ হয়ে যায়। সেই সময়টা আমার জন্য টক ঝাল মিষ্টি হলেও ভীষণ মিস করি। তখন সবে মাধ্যমিক পাশ করেছে আকাঙ্ক্ষা। পড়াশোনায় খুব ভালো ছিল সে, তাই ফার্স্ট ডিভিশনে লেটার পেয়ে পাশ করার পরেও সেইভাবে কেউ অবাক হয়নি। কিন্তু ওর বাবা খুব আনন্দ পেয়েছিলেন। আকাঙ্ক্ষা ওর বাবার বড় মেয়ে, পুরো পাড়ায় মিষ্টি খাইয়েছিলেন ভদ্রলোক। ওগো সবাই শোনো, আমার মেয়ে খুব ভালোভাবে পাস করেছে। আরে তোমার মেয়ে পাশ করবে এ তো জানা কথা, পাড়ার সব থেকে ভালো স্টুডেন্ট বলে কথা। আরে শুধু তাই নয়, 3টে বিষয়ে লেটারও পেয়েছে। তা কি ঠিক করলে? মেয়েকে কি বানাবে, ডাক্তার নাকি উকিল? না না, আমার মেয়ে শিক্ষিকা হবে। বাহ বাহ। আকাঙ্ক্ষার বাবা সেই দিন আনন্দে আত্মহারা হয়েছিল। বাবার চোখে প্রথম সেই দিন আনন্দের জল দেখেছিল আকাঙ্ক্ষা। কিন্তু যার কাছে সবথেকে বেশি উৎসাহ আশা করেছিল আকাঙ্ক্ষা, তার মুখে একটুও হাসি দেখতে পায়নি সে হলো আকাঙ্ক্ষার মা। নিজের মা নয়, বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। দেখেছো, আমার মুখ উজ্জ্বল করেছে। এই না হলে আমার মেয়ে। অদীক্ষিত মেয়ে পাশ করেছে আর উনি পয়সা নষ্ট করে পাড়ায় মিষ্টি গিলোচ্ছে। বলি ছোট মেয়েটাও তো আছে, কিছুদিন আগে নাচের প্রতিযোগিতায় 3য় হলো। কই, তখন তো তোমার এত আনন্দ দেখিনি।
আসলে কি জানো তো, তোমরা কেউ চাও না ঋতু ভালো কিছু করুক। আমি ভালো করেই সেটা বুঝতে পারি। কি সব বলছো? আমি ঋতুর খারাপ চাই? হ্যাঁ হ্যাঁ, তাই চাও। তোমার মিষ্টি বিলোতে হলে বিলিয়ে যাও, আমাকে কিন্তু বলতে আসবে না, এই আমি বলে রাখলাম। আকাঙ্ক্ষার নিজের মা ওর জন্মের দিনই ওর বাবাকে সবথেকে সেরা উপহারটা দিয়ে চলে গেছে। কিন্তু সৎমা হলেও আকাঙ্ক্ষা কোনোদিনও তাকে পর বলে মনে করতে পারেনি। কোনোদিন নিজের মায়ের ভালোবাসার স্নেহ পায়নি সে, তাই তাকেই মা বলে আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিল মেয়েটা। কিন্তু মা কোনোদিনই তাকে বুকে টেনে নেয়নি, কোনোদিন আদরও করেনি। এটা ওর জীবনের একটা অন্যতম আক্ষেপ। ওর সৎমা ভালোবাসে ছুটকিকে। ছুটকি হলো আকাঙ্ক্ষার সৎ বোন ঋতু। যেদিন আকাঙ্ক্ষা ড্রয়িং কম্পিটিশনে প্রথম হয়ে প্রাইজ নিয়ে এলো, সেদিন ঘরে এসে দেখে ওর মা লুকিয়ে লুকিয়ে ছুটকিকে বলছে, এই ঋতু, এই নে, এটা তাড়াতাড়ি খেয়ে নে তো, ওই শয়তানিটা এলে সব খেয়ে নেবে। কিন্তু বাবা তো দুজনকে ভাগ করে খেতে বলেছিল। আরে পাগলি মেয়ে, বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। এত ভালো জিনিস আমি ওকে খাওয়াবো নাকি? হ্যাঁ, আমি কি জানি না এটা তোর কত প্রিয়? এই নে নে, তাড়াতাড়ি খেয়ে নে তো, আর দেরি করিস না। ওর মা সেদিন ঋতুকে লিটল হার্ট বিস্কিট আর কর্নফ্লেক্স খেতে দিয়েছিল লুকিয়ে, যাতে আকাঙ্ক্ষা দেখতে না পায়। লুকিয়ে কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য ওর মনে হয়েছিল এই পৃথিবীতে ও একটা আগাছা মাত্র। মাঝে মাঝে ওর মনে হতো সেখানে চলে যায় যেখানে ওর নিজের মা আছে, কিন্তু বাবার কাছে সব সময় শুনতো, মারে, তুই বাড়ির বড় মেয়ে, তোকে যে সব মানিয়ে নিতে হবে। এই কথাটাই আকাঙ্ক্ষার জীবনের বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল। এইভাবে সবকিছু কেটে যাচ্ছিল দিন দিন। এর মধ্যে হঠাৎ করেই আকাঙ্ক্ষার জীবনে নতুন একজন মানুষের উদয় হয়। সে ওর জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দেয়। সে আকাঙ্ক্ষার স্কুলেই পড়ত, ওর থেকে 1 বছরের সিনিয়র। আকাঙ্ক্ষা যখন ক্লাস 8-এ পড়ে, সে বুঝতে দিত না, কিন্তু আকাঙ্ক্ষা সব বুঝতে পারত। ওই যে বলে না, কোন ছেলেটা নজর দিচ্ছে সেটা 10 মাইল দূর থেকে একটা মেয়ে ঠিকই টের পেয়ে যায়। কিন্তু আকাঙ্ক্ষা ওকে বিশেষ একটা পাত্তা দিত না। মাঝে মাঝে কথা হতো, আকাঙ্ক্ষা ওকে অনিন্দ দা বলে ডাকত। দাদা ডাকটা শোনার পরে তার মুখ চোখের অবস্থা যা হয়েছিল তা দেখে মনে মনে একটু হাসি পেয়েছিল আকাঙ্ক্ষার। যেন কোনো 5 বছরের বাচ্চার থেকে হরলিক্সের কৌটোটা কেউ লুকিয়ে রেখে দিয়েছে। একবার রাখি বন্ধনের উৎসবে স্কুলের সব দাদাকে রাখি পরাতে গিয়েছিল আকাঙ্ক্ষা। কি রে, আজকে তো অনিন্দদাকে দেখতে পাচ্ছি না। মনে হয় আজকে আসেনি রে। তুই কি এই রিমঝিমকে বোকা পেয়েছিস নাকি? মালটা এসেছে, শুধু তোর থেকে রাখি পড়বে না বলে লুকিয়ে আছে। এই ভদ্রভাবে কথা বল, কিন্তু অনিন্দদা কিন্তু আমাদের থেকে অনেকটা সিনিয়র, একটু সম্মান দে। ও বাবা, গায়ে লেগে গেল। সত্যি ঢং দেখে আর পারি না। সেই দিন আকাঙ্ক্ষার সাথে রিমঝিমের একটা ঝামেলা হয়েছিল। সেই সময় অনিন্দর সাথে সেইভাবে কথা বলতো না আকাঙ্ক্ষা, কিন্তু যখন ওকে নিয়ে কেউ খারাপ কথা বলতো তখনও প্রচণ্ড রেগে যেত। কিন্তু সেই দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যার জন্য আকাঙ্ক্ষা প্রস্তুত মোটেই ছিল না। দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি 2008, সরস্বতী পুজোর দিন। দেখো, আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক দিন ধরে পাগলের মতো ভালোবেসেছি, কিন্তু কিছু বুঝতে দিইনি। আমার মনে হচ্ছে এখন না বললে হয়তো আর কোনোদিনই বলা হবে না। এটাই শেষ সুযোগ, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আমি স্কুলের সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার স্কুল আমাকে মিস করবে, আর আমি তোমায় মিস করব। তাই আর নিজের মনের কথা লুকিয়ে রাখতে চাই না। হ্যাঁ, কি সব বলছো অনিন্দদা? দাঁড়াও, এখনো বলা শেষ হয়নি। এরপরে তুমি আমার মুখ আর দেখবে না আমি জানি, কিন্তু আজকে আমি বলবই। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সারা জীবনের খুনসুটির সঙ্গী হতে চাই, তোমার বাবার উপযুক্ত জামাই হতে চাই, আর তোমার সাথে বৃদ্ধ হতে চাই। মানে
কি বলছো? একটু জল খাবি? আরে আঁখি, তুইও কি সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার? হ্যাঁ রে ত্রিনা, ঠিক বলেছিস। বিয়ের কোণে লজ্জা পেয়েছে। এই, তোরা এবার থামবি? আমি আমি বাড়ি যাচ্ছি। এই দাঁড়া, কি রে? যা, চলে গেল। এটা তুমি কি করলে অনিন্দদা? তোমার এখনই বলতে হলো? বেচারি আজকে কত আনন্দ নিয়ে এসেছিল। সেই দিন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আকাঙ্ক্ষার। দুদিন আর স্কুলে যায়নি, কিন্তু তারপর থেকে অনিন্দকে আর এড়িয়ে যেতে পারেনি। অনিন্দ ধীরে ধীরে নিজের ভালোবাসায় কেমন করে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল আকাঙ্ক্ষাকে। সেই স্কুলের ক্যাবলাকান্ত অনিন্দদা কবে যে আকাঙ্ক্ষার অনি হয়ে উঠল ও বুঝতেই পারল না। এইভাবে বেশ কিছুটা সময় পার হয়ে গেল। আকাঙ্ক্ষা এইচএস পাশ করে ইংলিশে অনার্স নিয়ে বেথুন কলেজে ভর্তি হলো, আর অনিন্দ তখন চিত্তরঞ্জন কলেজের বাণিজ্য বিভাগের 2য় বর্ষের ছাত্র। সৌভাগ্যবশত দুইজনের কলেজের দূরত্ব বেশি না হওয়ার জন্য ওরা একে অপরের সাথে দেখা করার সুযোগ পেত। প্রায় রোজই দেখা করত তারা। আচ্ছা, আমি যে রোজ একভাবে ভাঙা ক্যাসেটের মতো কলেজ স্কোয়ারে এসে বাদাম আর লেবু চা খাই, বকবক করি, তুমি বোর হও না? হ্যাঁ, বোর হও তাই না? কি করব বলো? তোমার বয়ফ্রেন্ডের ক্যাফে নিয়ে যাওয়ার পয়সা নেই তো না? সত্যি খুব বোর লাগে। তুমি সত্যি এটা বলছো? তুমিই তো বললে। আর হ্যাঁ, সত্যি আমার কিন্তু খুব বোর লাগে। মনে হয় ছুট্টে আমার হবু শ্বশুরবাড়ি চলে যাই, আর এখন থেকেই অভ্যাস করে নিই। তাই যাও। হ্যাঁ মশাই, তুমি ভাবলে কি করে যে তোমার কথা শুনে আমার বোর লাগবে? তোমার প্রতিটা কথা তো আমার কাছে স্বর্গ। আমার বাবার পরে তুমি একমাত্র মানুষ যে আমাকে এত যত্নে রেখেছে। শুধু এইটুকুই চাইব, সারা জীবন তুমি আমাকে এইভাবে আগলে রাখো। হ্যাঁ রে পাগলি, তুই আমার বীরাঙ্গনা। বীরাঙ্গনা না ছাই, যে নিজে থেকে একটা শাড়ি পরতে পারে না তার নাম নাকি বীরাঙ্গনা। ঠিক আছে, এখন পারো না, একদিন ঠিক পারবে। আমি তো আছি, শিখিয়ে নেব। আর আমার বউকে আমি মনের মতো সাজাবো, ভেবেই তো রেখেছি। দেখবে একটা দিন এমন সময় আসবে যেদিন তোমাকে নিয়ে আমার গর্ব হবে। সবাইকে গর্ব করে বলবো, ওই দেখো আমার বীরাঙ্গনা আসছে। আমার বীরাঙ্গনা। পারবে না? পারবে না তুমি আমার বীরাঙ্গনা হতে? আমি বিশ্বাস করো, তোমাকে না সবার উপরে দেখতে চাই। তুমি দেখো, একদিন ঠিক তোমার প্রতিভার কাছে সবাই মাথা ঝোঁকাবে। কথাগুলো শুনে আকাঙ্ক্ষা সম্মোহিত হয়ে যেত। অনিন্দর জীবনে 2টো স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষাকে বীরাঙ্গনা করে তোলা আর নিজে একজন সৎ পুলিশ অফিসার হয়ে ওঠা। অনিন্দ একদিন নিজের যোগ্যতায় পুলিশের চাকরি পেল। ওর মধ্যে ভালো কিছু করার একটা জেদ ছিল, সব সময় সব কিছু থেকে ওকে এগিয়ে রাখতে সাহায্য করে। সেই দিন ছিল আকাঙ্ক্ষার জীবনে অন্যতম একটা সেরা দিন। মাই ডার্লিং, মাই জান। আরে আরে কি হয়েছে? এটা কি? আরে সারপ্রাইজ। হ্যাঁ, কিসের? চাকরিটা আমি পেয়ে গেছি বীরা, সত্যি। চাকরিটা আমি পেয়ে গেছি বীরা, সত্যি। এখন আর কেউ আটকাতে পারবে না। মানে কি বলছো তুমি? এই এই আমাকে একবার চিমটি কাটো তো, আমি ভুল দেখছি না তো? আরে বাবা, সত্যি সত্যি সত্যি, 3 বেলা সত্যি। এই সরি, বেলা না, বীরা বীরা। ওয়াও, লাভ ইউ জানু। আমি 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 আজকে আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। বীরা দেখো, তুমি দেখে নিও, আমি একদিন অনেক বড় পুলিশ অফিসার হয়ে উঠব। শিশুদের আর নারীদের সুরক্ষার জন্য অনেক কিছু করব। তুমি দেখো, জানো তো এখনো না আমাদের দেশে শিশু আর নারীরা সুরক্ষিত নয়, তাই না বলো? তোমায় নিয়ে আমার গর্ব হয় অনি। আমার বাবার পরে তুমিই আমার অহংকার। ঠিক 1 বছর পরে
সেই শুভ দিনটা এলো, যে দিনটার জন্য প্রত্যেকটি মেয়ে অপেক্ষা করে থাকে। আকাঙ্ক্ষার বিয়ের দিন। দুই পক্ষই রাজি ছিল। এই বিয়েতে কোনো বাধা সৃষ্টি হয়ইনি। বিয়ের 6 মাস পরেই অনিন্দ নর্থ বেঙ্গলে ট্রান্সফার হয়ে যায়। 2 মাসে মাত্র একবার বাড়িতে আসতো। অনিন্দ আকাঙ্ক্ষাকে অনেকবার সেখানে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও যেতে রাজি হয়নি মোটেই। শ্বশুর শাশুড়ি আর বাবা মাকে একলা রেখে সে যেতে পারেনি। দেখো বীরা, তুমি যদি আমার সাথে যেতে চাও যেতেই পারো, আমি মা বাবাকে ম্যানেজ করে নেব। আরে বাবা, ম্যানেজ করার ব্যাপার নয়, আমি এতগুলো বয়স্ক মানুষকে ছেড়ে চলে যেতে পারবো না। আর তাছাড়া ওখানে গিয়ে কি হবে বলো তো? তুমি থাকবে কাজে, আর তখন আমি ঘরে বসে করবোটা কি? তার থেকে ভালো এখানেই থাকি। তুমি তো আর সারা জীবন ওখানে থাকবে না, একটা সময়ের পর তুমি এখানে চলে আসবে, তখন তো পুরো সময়টা আমি তোমাকে দিতে পারবো, তাই না বলো? এখন যেভাবে 2 মাসে একবার যাওয়া আসা করছো, এটাই তো অনেক। তোমার যা ইচ্ছা। আকাঙ্ক্ষা ভেবেছিল এর পরের বার এখানে এলে অনিন্দ ওকে দেখে আরও আনন্দ পাবে, কিন্তু অনিন্দ ওর কাছে আর এলো না। এলো অনিন্দর ক্ষতবিক্ষত লাশ। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে অনিন্দ। এক মুহূর্তে শেষ হয়ে গেল আকাঙ্ক্ষার জীবনটা। তখন যাদের থেকে মানসিক সাপোর্ট পাওয়ার কথা, তারা সবাই ওকে দূরে সরিয়ে দিয়েছিল। দেখো, আমাদের মনের অবস্থা এখন একদম ভালো নেই। তোমার শ্বশুরেরও শরীর ভালো নয়। তুমি নিজের রাস্তা এবার নিজে দেখে নাও। আমাদের পক্ষে তোমাকে আর খাওয়ানো সম্ভব নয়। আমার ছেলেটাকে তো তুমি খেয়ে নিলে। তোমার জন্যই আমার ছেলেটা আমাদেরকে ছেড়ে চলে গেল। কি? আমার জন্য? হ্যাঁ, তুমি যদি নর্থ বেঙ্গলে না পাঠাতে তাহলে তো এসব হতোই না। আমার ছেলেটা আমার কাছে থাকতো। বউ হয়ে স্বামীকে ধরে রাখতে তো জানো না, আর পারবেই বা কি করে? তোমার তো নিজের মায়েরই ঠিক নেই, শিক্ষা দীক্ষাও পাওনি। আর ওই তো সৎ মা তো তোমাকে মেয়ে বলে মনে করে না। কি দেখে যে এই অপয়াটাকে একদিন বাড়ির বউ করেছিলাম ভগবানই জানে। যে শ্বশুর শাশুড়িকে দেখার জন্য আকাঙ্ক্ষা অনিন্দকে ছেড়ে থাকলো, সেই শ্বশুর শাশুড়ির কাছেই একটা নতুন নাম পেল আকাঙ্ক্ষা, অপয়া। এত ঘৃণা নিয়ে কি থাকা যায়? এক কাপড়ে শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে এলো আকাঙ্ক্ষা। কিন্তু ওখানে যে ওর জন্য আরো অপমান পাওনা ছিল, সেটা বোধহয় জানতে পারেনি আকাঙ্ক্ষা। এই শোনো, এই অপয়া মেয়েকে বাড়িতে ঢোকালে ঘরে কিন্তু অকল্যাণ হবে। স্বামীকে খেয়েছে, আর কয়েক মাস পরেই তো আমার ঋতুর বিয়ে। কোন অমঙ্গল হবে কে জানে। না না, তুমি ওকে বাড়িতে ঢোকাতে পারবে না। তুমি একটু থামবে? মেয়েটাকে একটু শান্তি দাও। কিছুদিন হয়েছে স্বামীকে হারিয়েছে। তুমি কি মানুষ? এইভাবে কথা বলতে তোমার রুচিতে বাঁধে না? কোনোভাবে আকাঙ্ক্ষার থাকার একটা জায়গা হলো ওর বাপের বাড়িতে। কিছুদিনের মধ্যে ঋতুর বিয়ে হলো, তবে বেশি দিন বাপের বাড়িতে থাকতে পারেনি আকাঙ্ক্ষা। ওর মা থাকতে দেয়নি ওকে। টিউশন করে টাকা জমিয়ে কয়েক মাস পরে একটা ভাড়া বাড়িতে চলে এসেছিল সে। আর এইভাবেই কেটে যাচ্ছে ওর দিনগুলো। মা, ও মা, তুমি এখনো ঘুমাওনি? না সোনা, আমার ঘুম আসেনি। তুমি ঘুমিয়ে পড়ো। কালকে তো সানডে, কালকে আমার সোনা তার প্রিয় কুলফি আইসক্রিম খাবে, আরও খাবার থাকবে, কিন্তু এখন বলবো না। আমি নিজে হাতে আমার রাজকন্যার জন্য সব বানাবো। সরি আম্মি, ইউ আর দ্য বেস্ট মা। পৃথিবীর সব থেকে সেরা মা আমার। আমি এখন ঘুমিয়ে পড়ছি। কালকে সাথী আন্টি আসবে তো? হ্যাঁ, আসবে তো। খুব আনন্দ হবে। গুড নাইট মা। গুড নাইট সোনা। আগেই বলেছিলাম, আমার ডিকশনারিতে ছুটি বলে কিছু নেই। আমার সব কষ্ট মুছে ফেলার প্যারাসিটামল আমার তিতলি। ওকে নিয়েই আমার ভবিষ্যৎ।
ওকে মানুষের মতো মানুষ করব। শুধু একটা আক্ষেপ থেকে গেল, অনিন্দকে বলা হলো না যে অনিন্দ, আমার গর্ভে তোমার স্বপ্ন বেড়ে উঠছে। তার আগেই সব সব শেষ হয়ে গেল। আমার মেয়ে পৃথিবীর আলো দেখার আগে আমার শ্বশুর শাশুড়ি বলেছিল এই বাচ্চাটা নষ্ট করে দিতে। এই বাচ্চাটা আমার গর্ভে এসেছে বলেই নাকি অনিন্দ চলে গেছে। কথাগুলো মনে পড়লেই বুকের বাঁ পাশে থাকা হৃদযন্ত্রটা আহত হয়। হ্যালো মা, আপনি? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। তোমার বাপের বাড়িতে থাকো আর যেখানেই থাকো, আমি সেসব দেখতে চাই না। যদি তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো তাহলে খুব ভালো হয়। মানে আপনি আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ জানি তো, এটা অনিন্দর সন্তান। আমাদেরও তো এই সন্তানের উপর একটা অধিকার আছে। আপনি ভাবলেন কি করে আমার স্বামীর একমাত্র অস্তিত্ব আমি এইভাবে নষ্ট করে দেব? আপনার সাহস কি করে হলো? আপনি বলেছেন বাড়ি থেকে চলে যেতে। আমার অধিকার থাকার পরেও আমি সমস্ত কিছু ছিন্ন করে চলে এসেছি। যেখানে ভালোবাসা নেই সেখানে থাকা যায় না। কিন্তু তাই বলে আপনাকে কে সাহস দিয়েছে যে আমার আর আমার স্বামীর একমাত্র সম্বলকে নষ্ট করতে বলার? আচ্ছা বেশ, তাহলে ওই বাচ্চাটা জন্মানোর পরে যেন ওকে আমাদের বাড়ির বাচ্চা বলে কোনোভাবে পরিচয় না দেওয়া হয়, এটা মাথায় রেখো। অবশ্যই আমার সন্তান আমার পরিচয়ে বড় হবে। আমার মেয়ে পৃথিবীতে আসার পরে ওরা কেউ দেখতে আসেনি। আমি না হয় অপয়া, কিন্তু আমার এই নিষ্পাপ ফুলের মতো মেয়েটা, ও কি করেছিল? এই নিষ্পাপ মায়া ভরা মুখটা দেখেও কি ওরা আপন করে নিতে পারলো না? সবার সময় আসে। আজকে যাকে রক্ত দিলাম সে অন্য কেউ না, সে আমার শাশুড়ি মা। আজকে তারা আমাকেই দরকার হলো। শ্বশুরমশাইয়ের মুখে আজকে অপরাধ বোধ দেখেছি। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। অনিন্দ আমাকে যেভাবে দেখতে চাইতো, এখন দমদমে একটা ফ্ল্যাটে ভাড়া থাকি, বেশ সুখেই আছি। আমি এখন একটা স্কুলের শিক্ষিকা। কোন স্কুলের জানেন? যে স্কুল থেকে আমার গল্পের শুরু, যে স্কুলের শিক্ষায় বড় হয়ে ওঠা, যে স্কুলে আমার আর অনিন্দর জীবনের অধ্যায় শুরু, আমি এখন সেই স্কুলের একজন শিক্ষিকা। আজ আর সেই দিন নেই, সেই গানের লড়াই আর নেই, আমার আমিও নেই। পড়ে আছে কিছু স্মৃতি, শুধু আছে আমাদের দুষ্টুমি খুনসুটির কিছু চিহ্ন। আজও সেই চিহ্নগুলো স্কুলের দেওয়ালে জল করছে, আর মনে হয় যেন অনি গাছের পেছন থেকে সে একইভাবে লুকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অশ্রুকণা শুকিয়ে যায়, আবেগগুলোও মুছে যায়, স্বপ্নগুলো ভাসমান হয়ে স্মৃতির পাতায় মিলিয়ে যায়। জীবনটা বড় অদ্ভুত, বেশ অদ্ভুত। কখনো হাসায়, আবার কখনো কাঁদায়, নদীর জোয়ার ভাটার মতো। রাত পোহালেই অনির মৃত্যুবার্ষিকী, কিন্তু কাল রবিবার। সকল ব্যস্ততার মাঝে এই একটা মাত্র দিন আমি খুঁজে পাই আমার মেয়েকে আনন্দ দেওয়ার। তিতলিকে কোনোদিনই ওর বাবার কষ্ট বুঝতে দিইনি, তাই অনির মৃত্যুদিন পালন করার থেকে আমার মেয়েকে আনন্দ দেওয়াটাই আমি বেছে নিয়েছি। আমি জানি এতে অনিন্দ অনেক বেশি খুশি হবে। তুমি জানো অনি, আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। তুমি তো এটাই দেখতে চেয়েছিলে, বলো? আমি পেরেছি তোমার বীরাঙ্গনা হয়ে উঠতে। যত পারো বলো অপয়া মোরে, বিচার চাইব না। মোর প্রিয়র হৃদয়ে রয়ে যাবে তবু গর্বিত বীরাঙ্গনা। ও মা, এ কি রে, তুই এখনো ঘুমোসনি? দেখেছো রাত 2টো বাজে। তুমি না এলে ঘুম হয় না। পাগলি, আমি যখন থাকবো না তখন কি করবি শুনি? তুমি কোথায় যাবে? না মা, আমি কোথাও যাব না। ও মা, শোনো না,
আমাকে একটা কবিতা শোনাবে? সেই কবিতাটা গো, যেটা যেটা বলে তুমি আমাকে ঘুম পাড়াতে রোজ। হ্যাঁ, এত রাতে? প্লিজ, তোমার কাছে হাত জোর করছে। পাকা মা আমার। আচ্ছা, কবিতা শোনা হয়ে গেলে ঘুমিয়ে যাবি তো? প্রমিস? ঘুমাবো। মাথায় একটু হাত বুলিয়ে দাও। বেশ, চোখ বন্ধ কর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই।